আজকে আমরা একটা ভেজিটেবল 3D বানানোর চেষ্টা করব। তো এর আগে আমরা কিছু 3D দেখছি, সামান্য কিছুই। যেটা আমরা দেখেছি যে 3D সবসময় একটু অ্যাঙ্গেলে আঁকতে হয়, একটু বাঁকিয়ে আঁকতে হয়, উঁচু করে আঁকতে হয়। কিন্তু এই যে ফল বা শাকসবজি বা যে কোনো বস্তু, সেটাকে যদি আমরা 3D বানাতে যাই, বস্তুটা যদি চারকোনা হয় তাহলে সেটা আলাদা বিষয়। চারকোনা জিনিস আমরা 3D বানাতে গেলে লম্বা করে আঁকবো, বাঁকা করে আঁকবো। কিন্তু যদি গোল হয়, ধরো যে কোনো ফল হলো, আম, আপেল, কমলা, তারপরে লেবু, পেয়ারা, ডালিম, ইটিসি। তারপরে কোনো সবজি হলো, এগুলো তো গোলের মতো আকৃতি, অর্থাৎ একদম স্ট্রেট রেখা যেগুলোতে থাকবে না, স্ট্রেট রেখা থাকবে না, আঁকা বাঁকা বিভিন্ন রকম রেখা থাকবে। তো সেগুলাকে 3D বানাবো কিভাবে সেটা আমরা আজকে দেখবো। তো আজকে আমরা, যেহেতু এটার উপরে প্রথম ক্লাস, সেই জন্য আজকে আমরা সহজ একটা জিনিস 3D বানিয়ে দেখাবো। আর একটা জিনিস হলো, 3D জিনিসগুলোকে কিন্তু একটু আসলের মতো করে আঁকার ট্রাই করতে হয়, অর্থাৎ যেমন তেমন করে রং করলাম হয়ে গেল তা না, দেখতে যেন আসল মনে হয়, এই জন্য রংটাও একদম রিয়েলিস্টিক ভাবে করতে হয়। তো এই জন্য সহজ জিনিস দিয়ে আগে শুরু করছি, পরবর্তীতে আমরা বিভিন্ন ফল 3D বানাবো এবং শিখবো যে কিভাবে রিয়েলিস্টিক ভাবে ফল আঁকতে হয়, যেটা দেখতে আসলের মতো। তো আজকে সবজি দিয়ে শুরু করছি, সবজি সব থেকে সোজা। তো আমরা বেগুন আঁকবো আজকে। এটা অনেক ইজি এবং এটা দিয়ে শুরু করছি কারণ সহজ থেকে শুরু করলে বেটার হয়, বুঝতে সুবিধা হয়। তো আমরা সবাই কিন্তু বেগুন আঁকতে পারি। তো এটা একটা বেনিফিট যে যেটা আঁকতে পারি সেটারই 3D বানাবো এবং আঁকানোটা সুন্দর করে রং করে দেখাবো, তাহলে কি হবে, সময়ের মধ্যে কভার হবে। আর এমন জিনিস যেটা অনেক কঠিন, আঁকতে পারি না, সেটা আঁকানেও শেখাতেই কিন্তু প্রায় আধা ঘন্টা 40 মিনিট লেগে যায়। তো এই জন্য আমরা বেগুনটাকে বেছে নিলাম। তো এখন যেটা বললাম যে যেগুলা স্ট্রেট রেখা না, আঁকা বাঁকা রেখা, গোল হতে পারে বা কার্ভ, যে কোনো ধরনের রেখা দিয়ে যদি কোনো বস্তু থাকে, সেটাকে 3D বানাতে গেলে আমাদের সেই বস্তুটাকে রিয়েল মাপেরই আঁকতে হয়। অর্থাৎ ওটা বাঁকা তেরা করার খুব একটা প্রয়োজন হয় না। এখন প্রয়োজন যে হয় না বা হলে যে সমস্যা তা না, ওইটা আলাদা জিনিস। এখন বিভিন্নভাবে 3D আঁকা যায়। আচ্ছা, তো আমরা একটা বেগুন আঁকবো। তো এটা একটু বড় করে ধোপা বেগুন আঁকবো। এখন বেগুন আঁকতে তার কারো সমস্যা নাই, জাস্ট একটা ওভাল এঁকে দেবো। ওকে, এটাই কিন্তু আমাদের বেগুন হয়ে গেল। তো এখন এটা এক একজনের এক এক রকম হবে আঁকানো, কেননা যে এই যে ধোপা যে বেগুন, সেটা কিন্তু সবগুলো এক মাপের হয় না, বিভিন্ন আকারের, বিভিন্ন দেখা যায় সাইজের হয়। তো এটা নিয়ে কোনো চিন্তা নাই, জাস্ট একটা ওভাল, ওভালের নিচের দিকটা একটু মোটা, উপরের দিকে যেদিকে ডাটি হবে সেদিকে সামান্য একটু চিকন করলেই কিন্তু আমাদের কাজটা হয়ে গেল। আচ্ছা, তো তারপরে কি করতে হয়, এখন বেগুনের যে ডাটি সেটা দিব। তো সেটার জন্য কি করাইছিলাম, যে এখান থেকে একটা আর একটা, এভাবে বিভিন্ন ভাবে, মানে বিভিন্ন দিকে বলতে কি, যে আমাদের দিকটা ফলো করতে হবে। এখন আমরা এর আগে যে বেগুন আঁকছিলাম সেটা কিন্তু শুধু এম দিয়েছিলাম। কারণ এম দিয়েছিলাম কেন, যে এম দিয়েছিলাম বেগুনটা লম্বা ছিল। তো এখানে যেহেতু ডিস্টেন্স বেশি, এই জন্য আমরা কি করব, যে বাম দিকেরটা বাম দিকে বাঁকিয়ে দেব, তারপর একটা হালকা বাম দিকে, তারপর একটা প্রায় সোজা, তারপরে নিচের দিকেরটা নিচের দিকে বাঁকানো, তারপর একটা আর একটু নিচের দিকে বাঁকানো। অর্থাৎ এই অ্যাঙ্গেল মেনটেন করতে হবে, যে সবগুলো একদিকে বাঁকায় দিলে হবে না, এগুলা উপরের দিকগুলো একটু উপরের দিকে মাথা বাঁকানো থাকবে, নিচের দিকগুলো নিচের দিকে মাথা বাঁকানো থাকবে, মাঝখানেরটা সোজা থাকবে। এখন আমি এটা দিয়েছি, এখন এটা যে হুবহু কপি করতে হবে এমন কিন্তু না, এটা চেঞ্জ করা যায়, যেমন এখানে 4টা দিলেও হবে, ঠিক আছে। বা ডিরেকশন গুলা বা আকার গুলা একটু ছোট বড় করে একটু উপর থেকে যদি এটা দাও তাও হবে, এটা কোনো বিষয় না, জাস্ট একটা মাপ। তো এটা নিয়ে টেনশনের তেমন কোনো কারণ নাই, যেরকম হয় হইলো, একটা বেগুন আঁকা হইলেই আমাদের কাজ শুরু করতে পারবো আমরা। ওকে, তো বেগুন আঁকা শেষ, এবার এটাকে আমাদের 3D বানানোর পালা। এখন যে কোনো জিনিস 3D বানানোর পেছনে দুটা জিনিস কাজ করে, সেটা হলো, আমরা সবকিছু 3Dর সময় দেখেছি যে উপর থেকে একটা অংশ কেটে বাদ দিতে হয়, ওইটা মেইন কাজ করে। এবং দ্বিতীয় হলো
যে ছায়া, ছায়াটাকে আমাদের সুন্দর করে দিতে হয়, কেননা 3D বস্তুর ছায়া বোঝায় কিন্তু যে জিনিসটা আসলে ওইখানে আছে। তো আমরা বেগুন রং করব। এখন বেগুনের রং তো সবাই জানি, তো বেগুনি কালার। তো এখানে আমরা বেগুনি কালারটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, বেগুনি কালারের পাশাপাশি আমি একটু নেব নীল কালার এবং নেব কালো কালার। আচ্ছা, এটা নিন। আচ্ছা, কালো কালারটা দেবো আমরা শেড বোঝানোর জন্য। আচ্ছা, তো এই 3টা কালার দিয়ে আপাতত আমরা শুরু করব। এখন এখানে কয়েক শেডের বেগুনি আছে, যেমন এই 3টাই হলো বেগুনি, এই 3টাই বেগুনি, 3টা 3 শেডের। ঠিক আছে, এখন বেগুন, এই যে ধোপা বেগুনগুলো যদি গাঢ় দেখাতে চাই তাহলে গাঢ় বেগুনিটা দিব। কেননা গাঢ় বেগুনি হয় আর কি হয়, একটু সবুজ সবুজ হয়। তো সবুজ সবুজটা দেখাবো না, আমরা গাঢ় বেগুনিটাই ট্রাই করব। তো আগে আমি একটু চেক করে নেই যে কোনটা কোন বেগুনি আছে। এটা কিছুটা নীলের মতো। আচ্ছা, তো এইটা আমি দেব। তো এটা গাঢ় বেগুনি, এটা ভালো লাগছে। এটা তার থেকে হালকা, এর থেকে হালকা। আচ্ছা, তাহলে এই বেগুনিটা আমি দিচ্ছি, সেটা সব থেকে গাঢ়। তো এখন যেহেতু আমরা জিনিসটাকে একটু আসলের মতো করে রং করব, এই জন্য আমাদের কিছু নিয়ম মেনে রং করতে হবে। যেদিকে সেদিকে আবোল তাবোল রেখা চালালে শেডটা ভালো আসবে না। তো আমরা সবার প্রথমে কি করব, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয় যে শুরু হয়েছে কোথা থেকে, সেইখান থেকে আমাদের রং করার রেখা টানা শুরু করতে হবে। তো সবার প্রথমে আমরা দেখব যে এইখান থেকে আমাদের বেগুনটা শুরু হয়েছে, তাহলে অবশ্যই এখান থেকে শুরু হয়ে এদিকে বাড়ছে, এই জন্য আমরা কিন্তু এইভাবে রং করব। এটা কিন্তু কোনোভাবেই এইভাবে রং করব না, এভাবে রং করলে এদিকে শেড পড়বে, এটা ভালো লাগবে না দেখতে। দেখতে হবে যে কোথা থেকে শুরু হয়েছে এবং কোন দিকে গেছে। তো এটা এখান থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে এদিকে, এই জন্য আমরা রংটা এদিকে করব। যেমন মিষ্টি কুমড়াতে রংটা শুরু হয়েছিল উপর থেকে নিচের দিকে, তো আমরা উপর থেকে নিচের দিকে করব। ঠিক যেমনটা আপেল রং করতে গেলে শুরু হয় উপর থেকে নিচের দিকে বাড়ে, তো এখানে কিন্তু আমরা আবার ডানে বামে না, উপর থেকে নিচের দিকে রং করব। তো এই ফ্লোটা আমাদের বুঝতে হবে যে কোথা থেকে শুরু হচ্ছে, কিভাবে কোন দিকে যাচ্ছে। আচ্ছা, আমি বেগুনি রংটা একটু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তো এখান থেকে শুরু করব। এখন দ্বিতীয় কাজ হলো যে আমরা কখনোই একবারে গাঢ় করার ট্রাই করব না। আর রিয়েলিস্টিক ড্রয়িং এ কোনো আউটলাইন হবে না, এই জন্য আমি আউটলাইনটা একটু হালকা করে দিচ্ছি, কেননা কোনো আউটলাইন হবে না। তো আউটলাইনটা আমি হালকা করে দিচ্ছি, আমরা রং দিয়ে আউটলাইনের কাজটা সব সেরে ফেলবো। এখন অতটুকুই হালকা করতেছি, যতটুকু হালকা করলে আমি নিজের চোখে দেখতে পারবো। এখন আমি না দেখতে পারলে তো আবার সমস্যা। তো এখন দেখা যাবে যে ক্যামেরাতে বেশি হালকা দেখা যায় আর চোখে আর একটু ভালো দেখা যায়। তো এই জন্য ক্যামেরাতেও যেন দেখা যায় এবং আমিও দেখতে পাই, ওইভাবে আমি এটাকে মুছে দিলাম। তো হাফসা হাফসা দেখা যাচ্ছে। তো এবার প্রথম কাজ হলো যে সমস্ত বেগুনের যে বেগুনি শেপটা সেটাকে আমরা হালকা করে ফার্স্ট লেয়ার দিয়ে কমপ্লিট করার ট্রাই করব। তো এই যে এখন যে আমি লেয়ার দিচ্ছি, এটা কিন্তু একদম আলতো প্রেসারে দিচ্ছি, কোনো রকম কোনো চাপ দিচ্ছি না। এখন আমাদের লেয়ার বাই লেয়ার কাজ করলে জিনিসটা বেশি সুন্দর হবে। এখন আমরা যদি একদম গাঢ় করে দেই তাহলে দাগ দেখা যাবে। আর স্মুথ শেডিং এর জন্য আমরা গাঢ় করব না, আমরা লেয়ার বাই লেয়ার কাজ করব এবং যেখান থেকে শুরু হচ্ছে সেদিক থেকে আমরা রেখা টানা শুরু করছি, যে এখান থেকে শুরু হচ্ছে এদিকে যাচ্ছে। তো এই কাজটা আমরা একবার না 2-3 বার করব, কেননা যে এই যে আমরা হালকাভাবে যখন শেড দিব তখন রংটাকে ভালোভাবে মিক্স করার জন্য বারবার একই জায়গাতে রংটা করতে হবে। এমন না যে একবার করে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু সাদা সাদা দেখা যাবে। আর যেহেতু এটার কোনো আউটলাইন নাই, রংটার ফিনিশিং এত ভালো করে দিতে হবে যেন আউটলাইনের প্রয়োজনই না হয়। তো আমি প্রথমে সমস্ত জায়গাতে একবার রং করে দিচ্ছি, তারপরে ওর উপর দিয়ে আবার এবং আবার রং করব, কেননা আমাকে আস্তে আস্তে রংটাকে ব্লেন্ড করতে হবে, যেন কোনো রকম কোনো রেখা না দেখা যায়, এটা একদম মিশে যায়, সেটা করতে হবে। এবং সেটা আমরা বারবার রং করার মাধ্যমে করব, গাঢ় করে করব না, কেননা গাঢ় করলে দাগ কিন্তু দেখা যায়। আর অবশ্যই রেখার ফ্লোটা নির্ধারণ করব যে যেদিক থেকে শুরু হচ্ছে সেদিক থেকে অপোজিট সাইডে, অর্থাৎ যেদিকে বাড়ছে সেদিকেই দিব আমরা। এলোমেলো কোনো রকম কোনো রেখা এখানে টানবো না। আচ্ছা,
তো এই জিনিসগুলা সফট প্যাস্টেল দিয়ে আঁকানো আরো বেশি সোজা পেন্সিলের থেকে। পেন্সিল যেহেতু ছোট ছোট দাগ ক্রিয়েট করে, অয়েল প্যাস্টেল না, অয়েল প্যাস্টেল যেটা আমরা ব্যবহার করি সেটা তো আবার ব্লেন্ড হতে চায় না ভালো করে। সফট প্যাস্টেল কি হয় যে প্যাস্টেল কালার এই তিনটা ধরনের থাকে, অয়েল প্যাস্টেলই কিন্তু সফট সেটা। একটা হয় হার্ড, একটা মিডিয়াম, একটা সফট। তো এই সফটটা কিনলে কি হয় যে একদম হাতে ডলন দিলে একদম মিশে যায়, ওটার ব্লেন্ড করার জন্য অন্য কোনো কিছু দরকারই হয় না। আমরা যেটা ব্যবহার করি সেটা মিডিয়াম অয়েল প্যাস্টেল। তো এবার আমি আস্তে আস্তে লেয়ার বাড়াচ্ছি বলতে আমি কিন্তু চাপ দিচ্ছি না, ওই একই প্রেসারেই দ্বিতীয়বার লেয়ার দিচ্ছি যেন সমস্ত জায়গায় সুন্দর করে আমার রংটা আস্তে আস্তে বসে। তো এইভাবে 2-3টা লেয়ার ক্রিয়েট করলে আমাদের যে ত্বকটা সেটা অনেক মসৃণ হবে। আচ্ছা, তো আমরা গাঢ় বেগুনি রং দিয়ে 2টা লেয়ার বা 3টা লেয়ার 4টা লেয়ার যে কয়টা ইচ্ছা দিচ্ছি, কিন্তু ট্রাই থাকবে এরকম যে যতটা সম্ভব ব্লেন্ড করে ফেলবো, অর্থাৎ হালকাভাবে রং করে ব্লেন্ড করে ফেলবো। তো এরপরে আমরা কি করব, আমরা আরো কিছু রং নিয়েছি দেখেছো। তো এবার যেটা হালকা বেগুনি আছে সেটারও আমরা একটু ব্যবহার করব। আচ্ছা, 2টা লেয়ার দেওয়ার পরে যে ওই বেগুনিরই যে লাইট শেড আছে, এটা না থাকলে সমস্যা নাই, আমরা ওইটা দিয়ে আবার শেড দিব। দেখো এইটা আর এটা প্রায় কাছাকাছি, কিন্তু এটা একটু হালকা, এটা একটু গাঢ়। তো এই যে আমি যেটা হালকা শেড ওইটা দিয়ে একটু গাঢ় করে শেড দিব। তো কি করছি, যেটা একটু লাইট শেড ওইটার থেকে সেটা দিয়ে আমি সামান্য একটু চাপ দিচ্ছি এবার। বিশেষ করে কর্নার সাইডগুলো খুব সুন্দর করে করতে হবে, যেন এক বিন্দু রঙও রেখার বাইরে না যায়। অর্থাৎ রেখাটা আমরা কিন্তু রঙের মাধ্যমে রেখার যে লাইন সেটা কনফার্ম করতেছি, একটু যদি বাইরে থেকে যায় সামান্য একটু রেখাও রঙের মতো, তাহলে কিন্তু ওটা দেখতে ভালো লাগবে না। তো এটা আমি একটু চাপ দিয়ে দিচ্ছি, কেননা এটা ওর থেকে একটু লাইট। আর যেহেতু নিচে 2টা লেয়ার অলরেডি দেয়া আছে, সেজন্য আমার কিন্তু খুব বেশি সমস্যা হবে না, যে কোথাও হালকা হালকা যদি ছেড়ে যায় রং, তাহলে সেখানে আগের যে লেয়ার আছে সেটা ধরে নেবে। এই কর্নার এরিয়াগুলো করার সময় একটু সাবধানে, কেননা এই রঙের মাধ্যমে কিন্তু আমাদের আউটলাইন কমপ্লিট করতে হবে। এই জন্য রংটাকে একটু ভালো করে শার্প করে নেওয়া যায়, যেন রেখাগুলো একটু আমরা নির্দিষ্ট জায়গায় বসাতে পারি। যে মোটা রং হলে কিন্তু আবার দেখা যায় যে চাচ্ছি এক জায়গায় দিতে এক জায়গায় ছড়িয়ে যাচ্ছে। ওকে, তো মোটামুটি আমাদের লেয়ারের কাজ শেষ। এবার আমরা ফাইনাল টাচগুলো দিব। তো এবার আমাদের যে রংটা আছে বেগুনি গাঢ়, সেটাকে আমরা একটু গাঢ় করে দিব। এতগুলো লেয়ার দেওয়ার পরে এর উপরে যখন আমরা একটু গাঢ় করে দিব, তখন কিন্তু আমাদের রেখাগুলা খুব একটা চোখে পড়বে না, কেননা নিচে অলরেডি রং আছে। কিন্তু ডাইরেক্ট সাদা কাগজের উপর দিলে হালকা হালকা ছেড়ে যায়, সেটা আমাদের চোখে পড়ে।
তো আমি শুরু করছি একদম উপরের সাইড থেকে। তার আগে আমি রংটা একটু ভালো করে কেটে নেব। তো এই জন্য 2-3টা লেয়ার খাতায় আগে বসিয়ে তারপরে আমরা আস্তে আস্তে চাপ প্রয়োগ করে রংটাকে গাঢ় করার ট্রাই করব। প্রথমে একবারে গাঢ় করার চেষ্টা করব না। আচ্ছা, রংটাকে ভালো করে শার্প করে নিয়েছি। এবার আমি সবার প্রথমে আউটলাইনের কর্নারগুলোতে কাজ করব। এবার দেখো যে রংটা কিন্তু এমনিতেই ব্লেন্ড হয়ে যাচ্ছে, একদম সিঙ্গেল রঙই অনেক ব্লেন্ড হয়ে যাচ্ছে, কেননা নিচে অলরেডি রং আছে। তো আমি কিন্তু এবার আস্তে আস্তে একটু চাপ দিচ্ছি। দেখো কত সুন্দর মসৃণ ব্লেন্ড হচ্ছে, একটু সাদা সাদা থাকছে না, কেননা যেটুকু সাদা থাকছে সেটুকু তো নিচে রং রয়ে গেছে, ওর সাথে মিক্স হয়ে যাচ্ছে। আচ্ছা, তো অর্ধেকটা রং করার পরে এবার বাকি অর্ধেকে আমাদের একটু কালো রঙের শেড দিতে হবে। আগে আমরা কালো রঙের শেডটা দিয়ে দিব, কেননা কালো রঙের শেড দেওয়ার পরে যদি আমরা এই বেগুনি কালারটা দেই, তাহলে ব্লেন্ড করার সময় কালো রংটাও কিন্তু একসাথে ব্লেন্ড হয়ে যাবে। তো আমরা তো এতদিনই এটা জেনেছি যে আহ, হালকা রং দিয়ে গাঢ় রংকে ব্লেন্ড করতে হয়। তো কালো রং যেহেতু গাঢ়, আর আমাদের হালকা রংটা কালোর থেকে হালকা রংটা বেগুনি, তো এই জন্য আমরা কালো রংটাকে আগে নিচে দিয়ে দেবো, যেন উপরে যেহেতু আমরা একটু হালকা হালকা ভর দিচ্ছি, এবার আস্তে আস্তে আরো ভর দিব, তো যেন কালো রংটা ব্লেন্ড হয়ে যায়। আচ্ছা, তো কালো রংটাও কেটে নিয়েছি। কেটে নিয়ে প্রথমে নিচের দিকে শুরু করব, তবে নিচের একদম শেষ রেখায় দেব না। তো কালো রংটা আমি হালকা করে দিচ্ছি প্রথমে। তো বেগুনের একদম যে নিচের শেষ কর্নারে একদম আমরা শেষের দিকে দেব না, একটু উপর দিয়ে আমরা কালো রংটাকে দিয়ে যাব। আর অবশ্যই হালকা হালকা করে দিতে হবে, হালকা হালকা করে বারবার দিতে হবে, যেন রংটা একটু একটু ব্লেন্ড হওয়ার মতো হয়ে যায়। কালো রং হালকা করে কিন্তু 2-3 বার দিয়ে দিচ্ছি। তো বিশেষ করে আমাদের এই যে এই জায়গাটা যে আছে, অর্থাৎ উপরে যে ডাটি আছে, ডাটির উপরে যে কিছু পাতার মতো আছে, তো ওইটার ফাঁক ফাঁক দিয়ে কিন্তু, ওই যে আশপাশ দিয়ে কিন্তু আমাদের করতে হবে, কালো রংটাকে দিতে হবে, কারণ ওখানে ছায়া পড়বে। এখন আমরা যে বেগুনটাকে যে পজিশনে আঁকতেছি, যে নিচের দিকে ছায়া পড়ছে, উপর দিক থেকে আলো আসছে, এরকম একটা অবস্থা। ওকে, তো মোটামুটি আমরা বেশ কিছু জায়গায় কালো রং ছড়িয়ে দিয়েছি।
এখন নিচের দিকে আমরা কালো রং দিচ্ছি কেননা নিচে ছায়া পড়ছে, উপর দিকে একটু লাইট রাখছি যে উপর দিকে আলো আসছে, আলো এসে রিফ্লেকশন দেখাবো আমরা সেটা পরে। এখন যদি খেয়াল করো একদম নিচের দিকে কিন্তু আমি রং দেইনি, ওটা কিন্তু আগের যে লেয়ার ছিল সেটাই রয়ে গেছে। তাই আমি বেগুনের যে বাম দিকে একটু রং দিচ্ছি, এই যে বিশেষ করে এই যে পাতাগুলো অর্থাৎ ডাটির সাথে যে পাতাগুলো আছে সেগুলার আশপাশ দিয়ে। ওকে, তো কালো রং দেওয়ার পরে এবার আমরা বেগুনি রং দিয়ে এটাকে ব্লেন্ড করে দিব, কেননা বেগুনি রংটা আমরা একটু গাঢ় করে দিচ্ছিলাম। গাঢ় করে দেওয়ার কারণে কি হবে, যেটা কালো রঙের সাথে মিশে কালো রংটাকে ব্লেন্ড করে দেবে। আচ্ছা, এই যে বেগুনি রংটা দিয়ে ব্লেন্ড করার সময়ও কিন্তু এই নিচের অংশে আমরা রং এখনো দেব না, ওটা এরকমই একটু কিছুক্ষণ রাখবো। ওইটা একটু কাজ আছে, ওখানে ছায়া হবে, তো ঠিক ছায়ার উপরের অংশে আমাদের আলোর একটা রিফ্লেকশন দেখাতে হবে। তাছাড়া ছায়ার সাথে কিন্তু ওই অংশটা মিক্স হয়ে যাবে। ওকে, তো এই যে নিচের অংশে আমরা এখন কি রং দেবো, আমরা ওই যে লাইট যে বেগুনিটা ছিল ওই বেগুনির একটু হালকা ফর্ম, তো ওইটা আমরা একটু ভালো করে দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা নীল রং ব্যবহার করব। নীল রংটা কোথায় দিব, এই নিচের দিক থেকে আমাদের নীল রংটা শুরু করব। নীল রংটা দিলে বেগুনের রংটা একটু বেশি সুন্দর হবে। নীল রংটা মিডিয়াম প্রেসারে দিচ্ছি, অনেক বেশি ফর্ম না আবার অনেক হালকাও না। আমি একটু কেটে নিচ্ছি। ওকে, ওকে। এবার আরেকটু কালো রং দিতে হবে। তো নিচের দিকে আমরা আবারও একটু কালো রং দিব, অনেক হালকা করে। এই যে একটা জিনিস ভালো করে রাখতে গেলে এর এত সময় লাগে এই জন্য যে বারবার রং অ্যাপ্লাই করতে হয়, একটু মুছতে হয়, আবার রং দিতে হয়, আবার বিভিন্ন লেয়ারের মাধ্যমে, নানান লেয়ারের মাধ্যমে কিন্তু কমপ্লিট করতে হয়, এই জন্য কিন্তু এত সময় লাগে। তো কালো রংটাকে হালকা করে লাইট প্রেসারে এক জায়গাতেই বহুবার দিব, যেন আস্তে আস্তে রংটা একদম মিশে যায়। তো এবার আস্তে আস্তে আমি বেগুন উপরে আরেকটু সময় দিচ্ছি এবং কালো রংটাকে একদম লাইট প্রেসারে একদম এইভাবে করছি, একদম হালকা।
হালকা করে কিন্তু বারবার করছি, একই জায়গাতে বারবার বারবার আমরা কালো রংটা দিয়ে যাচ্ছি। ওকে, এবার কি করব, আবারও বেগুনি রংটা দিব। এই বেগুনি রংটা এবার হালকা করে দিব কালো রঙের উপরে, হালকা করে, তবে এক জায়গাতে বেশ কিছুবার, বারবার একই জায়গাতে দিব। আচ্ছা, নিচের দিকে যে হালকা করে লাইট বেগুনিটা দিয়েছিলাম ওর উপরে এবার এই বেগুনিটা হালকা করে দিয়ে দিচ্ছি, কেননা নিচের দিকে ছায়ার সাথে আমাদের একটা বেগুনের ওই অংশের রিফ্লেকশন দেখাবো। এই জন্য কিন্তু ওই অংশটা এমনিতেই লাইট রাখছি, কারণ ওটা মুছতে হবে, অনেক বেশি গাঢ় হয়ে গেলে আবার মুছতে সমস্যা হবে। ওকে, তো এতক্ষণ পরিশ্রম করার পরে মোটামুটি আহ, এক ধাপে শেষ এটা। তো এবার আমরা পরবর্তী ধাপে এই যে ডাটিটা রং করে ফেলি। তো ডাটিতে সবার প্রথমে টিয়া রং দিব, ডাটিতে খুব বেশি অত পরিশ্রম করার দরকার হয় না, এটা ইজিতেই হয়ে যাবে। প্রথমে টিয়া রং দিব, টিয়া রংটা গাঢ় করে দিব, যেহেতু ডাটি আহ, ছোট এবং খুব বেশি প্রয়োজনীয় অংশ না। তবে আমরা ডাটিতে টিয়া রংটা দেব ঠিক আছে, কিন্তু ওই যে ফ্লো মেনটেন করে দেব, যে এইখান থেকে শুরু হচ্ছে এদিকে গেছে। তো এভাবেই রেখাগুলা টানবো, উল্টা পাল্টা রেখা টানবো না, যেটা যেভাবে আছে সেদিকেই রেখাগুলা টানবো। এবং একবার রং করব না, দুই তিনবার একই জায়গাতে রং করে রংটাকে ভালো করে ব্লেন্ড করে ফেলবো। আচ্ছা, চার পাঁচবার অলরেডি কিন্তু আমার রং করা শেষ হয়ে গেছে ডাটিতে। তো এবার আমরা ডাটিতে গাঢ় সবুজ কালারটা ব্যবহার করব, তবে গাঢ় সবুজ কালার তো সব জায়গায় হবে না, কিছু কিছু জায়গায় হবে। ওটা শেড বোঝানোর জন্য তো আমি গাঢ় সবুজ কালারটাকে একটু ভালো করে আগে কেটে নেই। অবশ্যই ভালো করে শার্প করে আমাদের কাজটা করতে হবে, কেননা যেহেতু ছোট এরিয়া, ওখানে আমাদের ছোট ছোট চিকন দাগ দিতে হবে, মোটা হয়ে গেলে দেখা যাবে আমরা একটা চাইছি আর একটা হয়ে গেল, যেহেতু এটার কোনো আউটলাইন নাই। আউটলাইন থাকলে কি হয়, যে একটু ভুল হলে আউটলাইন দিয়ে দিলাম, শেষ হয়ে গেল। মোছা হলো, মুছে দিলাম, শেষ হয়ে গেল। কিন্তু এটা তো রং, রং তো ভালোভাবে মোছা যাবে না, এবং আউটলাইন না থাকার কারণে সতর্কতার সাথে কিন্তু আমাদের কাজটা করতে হবে। তো সবার প্রথমে ডাটির আউটলাইনের আশপাশে আমরা এই সবুজ রংটা দেব। তো এই সবুজ রংটা হালকা করে বারবার একই জায়গায় রং করে দিচ্ছি।
ওকে, উপরের দিকে একটা অংশে সবুজ রংটা দিয়ে দিয়েছি। এবার এই যে ডাটি, এই যে পাতাগুলা দিয়েছি, এটার মাঝ বরাবর আমরা সবুজ রংটা হালকা করে করে একটু একটু দিয়ে দেব। যে আশপাশে ওইটাই থাকবে, লাইটই থাকবে, মাঝখান বরাবর একটু সবুজ রং যাবে, ওটা শেড বোঝানোর জন্য। এবং এটা কিন্তু হালকার উপরেই দিতে হবে, এটা গাঢ় করা যাবে না, হালকা করে বারবার একই জায়গাতে রং দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে। আচ্ছা, তো এবার ডাটিরও নিচের দিকটা তুলনামূলকভাবে আস্তে আস্তে একটু গাঢ় করে ফেলবো, কেননা আমরা নিচের দিকে ছায়া দেখাচ্ছি। তাহলে নিচের দিকে যদি ছায়া থাকে তাহলে সবকিছুর নিচের দিকে ছায়া থাকবে, ডাটি এবং বেগুন দুইটারই। তো তোমরা খেয়াল করলে দেখতে পাবা যে কতবার একই জায়গায় রং করছি আমি। মিনিমাম 7-8 বার তো হয়ে গেল একই জায়গাতেই রং করে যাচ্ছি। ওকে, তো এবার আমি একটু নীল রং ব্যবহার করব সবুজ রংটাকে আরেকটু গাঢ় করার জন্য। বিশেষ করে এই ডাটির নিচের দিকে আমি একটু নীল রং দেব। তবে নীল রং তো হালকা করে দিতে হয়, কারণ তাছাড়া তো আবার বেশি গাঢ় হয়ে যাবে। ওকে, তো মোটামুটি আমার ডাটি রং করা শেষ, বেগুনও প্রায় রং করা শেষ। এবার আমাদের বেগুনের উপর রিফ্লেকশন দেখাতে হবে, রিফ্লেকশন দেখালে তো এটা আসল লাগবে। তার আগে আমরা ছায়াটা দিয়ে নেব। তো এখন ছায়া দেওয়ার নিয়ম যেটা আমি সবসময় বলি, যে ছায়া যেখান থেকে শুরু হয় সেই অংশটা একটু বেশি গাঢ় হয়, আস্তে আস্তে ছড়ায় যায় যত, তত হালকা হতে থাকে। তো বেগুনের সাথে ঠিক লাগানো অংশটার ছায়া বেশি গাঢ় হবে, আস্তে আস্তে যত যাবে ছড়ায় যাবে। তো এটা আমরা ব্ল্যাক কালার দিয়ে শুরু করব। তো ব্ল্যাক কালার দিয়ে ছায়া শুরু করার আগে যে বস্তুটা আমরা আঁকছি, যেটা ছায়া দিব, সেই বস্তুর সাথে মিল রেখে কিন্তু ছায়া দিতে হবে। যেমন এই বেগুনটা আমরা আঁকলাম, তো বেগুনের সাথে মিল রেখে আমাদের ছায়া দিতে হবে। তো ছায়ারও আবার কোনো আউটলাইন হবে না, তবে আমাদের ছায়ার আগে একটা আমরা হালকা করে একটা আউটলাইন ক্রিয়েট করব, তারপর ওটা আস্তে আস্তে ব্লেন্ড করতে করতে মিশায় দিব। আচ্ছা, বেগুনের যে অংশটা মাটির সাথে লেগে আছে, যেমন এখান থেকে এটুকু মাটির সাথে লেগে আছে, এখান থেকে একটু উঁচু হওয়া শুরু হয়েছে, এবং এখান থেকেও কিন্তু উঁচু হওয়া শুরু হয়েছে। তো যে অংশটুকু মাটির সাথে লেগে আছে সেই পর্যন্তই আমাদের ছায়ার রেখা হবে। তো এখান থেকে রেখা টানলাম, এখান থেকে একটু উঁচু হচ্ছে, অর্থাৎ এখান থেকে আর ছায়া রেখা হবে না। আবার এখান থেকে উঁচু হওয়া শুরু হয়েছে, এখান থেকে আমরা আর ছায়া রেখা দিলাম না। ওকে, তো মোটামুটি একটা আউটলাইন ক্রিয়েট করে নিয়েছি ছায়ার। তো বেগুনের শেপেরই, কিন্তু একদম অ্যাকুরেট শেপ তো আর হবে না, একটু সামান্য একটু লম্বা করে দিয়েছি। এই যে এই সাইডটা একটু মুছতে হবে।
ওকে, তো একটা ছায়া ক্রিয়েট করেছি, অর্থাৎ বেগুনেরই শেপ এখানে কি দিয়েছি, কিন্তু সম্পূর্ণ শেপ তো হবে না, চ্যাপ্টা হয়ে যাবে। যে কোনো জিনিসের ছায়া বস্তুর থেকে চ্যাপ্টা দেখা যায়, কারণ এটা মাটির উপরে পড়ছে আর অ্যাঙ্গেল ভেদে এই জিনিসটাকে আমরা চ্যাপ্টা হিসাবে দেখব। তো সব সময় সব কিছুরই যে ছায়া গোল জিনিসের ছায়া ওভাল হয়ে যায়, কিন্তু ওভাল হলেও আকারটা ঠিক থাকতে হবে। যেমন ধরো বেগুনের যে আকারটা সেটাই দিয়েছি, কিন্তু চ্যাপ্টা করে ডাটিটা দিয়েছি। আচ্ছা, তো এবার আমি বেগুনের সাথে যে অংশটা লেগে আছে অর্থাৎ একদম অ্যাটাচ আছে সেই অংশে ছায়াটাকে গাঢ় করব। ওকে, তো আমি গাঢ় করে ফেলতেছি আস্তে আস্তে। এখন ছায়ার তো কোনো আউটলাইন হবে না, এই জন্য সমস্ত জিনিসই কিন্তু আমরা রঙের মাধ্যমে কমপ্লিট করব। কিন্তু সমস্ত ছায়া আবার একরকম রং হবে না। ওই যে যেটা যেটা বললাম যে ছায়া যেখান থেকে শুরু হচ্ছে সেখানে হয় গাঢ়, অর্থাৎ এই অংশ থেকে ছায়াটা শুরু হচ্ছে, এই অংশটা হবে অনেক গাঢ়। আস্তে আস্তে যত দূরে যাবে তত হয়ে যাবে হালকা। তাহলে আস্তে আস্তে যত দূরে যাবে তত আমরা এই যে কালো রঙের উপর যে প্রেসারটা দিচ্ছি সেটা আস্তে আস্তে কমায় নিব। আচ্ছা, তো আমি কি করলাম যে নিচের অংশটা গাঢ় করার পরে সমস্ত ছায়াতে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে ওটা লেয়ারটাকে এমনভাবে ক্রিয়েট করব যে গাঢ় থেকে হালকার দিকে আসছে। ওকে, আমার এই যে এইখানে একটু মুছতে হবে, ছায়াটা একটু এদিকে বেশি সরে গেছে মনে হচ্ছে। ওকে, যে কালোর ছায়াটা একটু বেশি ছড়ে গিয়েছিল। ওকে, তো এবার আমরা আস্তে আস্তে শেড ক্রিয়েট করব, যে এখান থেকে শুরু হচ্ছে, এখানে বেশি গাঢ়, যত ছড়ায় যাচ্ছে তত হালকা, তাহলে এই অংশটা বেশি গাঢ়, এখানে আমরা ভর দিয়েছি বেশি, যত ছড়ায় যাবে তত হালকা হবে, তার মানে ভর কমে যাবে আস্তে আস্তে। তো এই নিচের থেকে শুরু করছি, শুরু করে আস্তে আস্তে উপর দিকে আসার সময় ভর কমায় দিচ্ছি। নিচ থেকে শুরু করছি, আস্তে আস্তে উপরের দিকে আসার সময় ভর কমায় দিচ্ছি। তো এভাবে বেশ কিছু লেয়ারের মাধ্যমে কমপ্লিট করতে হবে, কেননা হালকা জিনিস এবং সাদা সাদা যেন না থাকে, সমস্ত জিনিসের রংটা ভালো করে পড়ে। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা আস্তে আস্তে লেয়ারের মাধ্যমে জিনিসটা কমপ্লিট করব। আচ্ছা, তাহলে শুরু করছি একটু গাঢ়ভাবে, নিচের দিকে যত আসছি তত হালকা করে দিচ্ছি। তো এভাবে শেড দিয়ে কিন্তু আমরা ছায়াটাকে বানিয়ে ফেলতে পারি। ওই যে বোটাটা বেশি লম্বা হয়ে গেছে, এটা একটু ছোট করে দিলাম।
ওকে, তো আমাদের এখানে ছায়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ওকে, ছায়া কমপ্লিট হয়েছে। এবার কি করব, যে ছায়ার আশপাশটা আমরা রাবার দিয়ে আলতোভাবে একটু করব, একটু হালকা একটু মুছে দেবো, তাহলে আর একটু রিয়েলিস্টিক লাগবে, যে ছায়া দূরে যাচ্ছে আর একটু হালকা হয়ে যাচ্ছে। যেহেতু রং দিয়ে করার সময় দেখা যাবে যে একটু একটু দেখা যায় যে সিমিলার হয়ে গেছে, তো আমরা যদি এভাবে মুছে দেই তাহলে আরেকটু সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, ছায়া হয়ে গেল, বেগুন আঁকা হয়ে গেল। এবার বেগুনের গায়ে যে রিফ্লেকশন সেটা দেওয়া বাকি। তো আমরা রিফ্লেকশনটা কোথায় দিব? সবার প্রথমে তো এই যে ডাটিতে রিফ্লেকশন দেব। তো রিফ্লেকশন দেওয়ার জন্য আমাদের রাবারটাকে ভালো করে কেটে তারপরে রিফ্লেকশন দিতে হবে, অথবা আমাদের কাছে যদি পেন ইরেজার থাকে, আমি ওটাই খুঁজতেছি, দাঁড়াও দেখাচ্ছি। এর আগেও দেখাইছি, তোমরা জানো যে সেটা কি, কিন্তু কোথায় রেখেছি। আচ্ছা, 1 মিনিট আমি একটু দেখি, ওইটা হলে বেশি ভালো হবে। না পাইলে আমি নর্মাল যে রাবার ওটাকে কেটে ছায়া দিয়ে দিব। ওকে, পেয়ে গেছি। তো এই ইরেজারটা হইলে ভালো হয়। আসলে ড্রয়িং সুন্দর করে করার জন্য বেশ কিছু টুল দরকার হয়, যেমন এটা একটা বিশেষ টুল, এটা খুবই দরকার রিয়েলিস্টিক ড্রয়িং করার জন্য। যেমন এইটা স্কেচ করার জন্য অনেক বেশি দরকার, গাম ইরেজার বা নিডেবল ইরেজার, এটা পেন ইরেজার। আচ্ছা, এবার কি করব, সবার প্রথমে আমাদের যে ডাটি আছে সেটাতে আমরা হাইলাইট দেখাবো। তো হাইলাইট দেখাবো কিভাবে, একদম কর্নার থেকে একটা রেখা আমরা সুন্দর করে মুছে দিয়ে, তো এখানে বারবার ঘষলে একটু মুছে যাচ্ছে। ওকে, একটা হাইলাইট দেখালাম। এখন হাইলাইট দেখানোর সময় দেখতে পাবো যে রং তো বেশি উঠে যাচ্ছে মাঝে মাঝে, তখন কি করব, যে এটা দিয়ে আবার রং করে দিব, তাহলে চিকন হয়ে গেল হাইলাইটটা। আবার একটু রং করে দিলে হাইলাইটটা চিকন হয়ে গেল। তারপরে দ্বিতীয় হাইলাইট আমরা দেখাবো, এই যে এখানে একটু দেখাই যে এই কর্নারে সামান্য একটু, তো আস্তে আস্তে আমি আস্তে আস্তে করে হালকা হালকা করে দাগ টেনে টেনে একটু মুছে ফেলার চেষ্টা করছি, হইলো। তারপরে এই যে এই অংশে একটু আমি হাইলাইট দেখাবো, তো ধীরে ধীরে দাগটা মুছছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এই যে ডাটিতে আমি এই যে রেখাটা টেনেছিলাম ওটাকে আমি একটু হাইলাইট দেখাবো। আচ্ছা, দেখালাম। তারপরে আমি কাটারটা, এই যে আমি রাবারটাকে একটু কেটে নিই, তাহলে আমার দাগগুলা একটু সরু হবে। আচ্ছা, তো এবার আমি বেগুনে হাইলাইট দেখাবো। তো বেগুনে প্রথমে হাইলাইট দেখাবো উপরের দিকে, যেহেতু উপর থেকে আমাদের আলোটা আসছে, তো উপরের দিকে আমি একটা অংশ আস্তে আস্তে মুছে ফেলবো। এটা অনেক ভর দিলে তো একদম সম্পূর্ণই মুছে যাবে, তো আমি একদম লাইট প্রেসারে আস্তে আস্তে করে মোছার ট্রাই করছি। ওকে, একটা হাইলাইট দেখিয়ে দিয়েছি। এবার দ্বিতীয় হাইলাইট, এই যে এখানে একটু দেখাই। এই হাইলাইট গুলো না ইচ্ছা মতো দেখানো যাবে বেশ কিছু জায়গাতে, কেননা যে সবসময় তো হাইলাইট নির্দিষ্ট কোনো জায়গাতে পড়ে না, এখন আলোর উপর নির্ভর করলে এই হাইলাইট গুলা তৈরি হয়। তো এখানে আমরা যে কোনো জায়গাতেই দেখাতে পারবো, এখানে একটু দেখায় দিচ্ছি। তো এটা আমি আমার ইচ্ছা মতো দেখাচ্ছি, একদম অ্যাকুরেট জায়গাতে যে তোমাদেরও দেখাতে হবে তা না। আর এই রেজারটা ছাড়াও দেখানো যাবে, এই রেজারটা দিয়ে একটু সরু সরু দাগ হচ্ছে, মোছা যাচ্ছে ভালো, এই জন্য এটা দিয়ে করছি। তাছাড়া ওইটা এইটা যদি আমরা একটু কেটে নেই, কেটে নেওয়ার পরে আমরা কিন্তু একইভাবেই করতে পারবো। তো এটা কাটবো না আমি, এই জন্য এটা দিয়ে করছি। ওকে, 3টা হাইলাইট দেখাইছি, এখানে আরেকটা ছোট্ট দেখাই। ওকে, আর এই যে নিচের অংশে আমাদের একটু মুছতে হবে, যেটা একদম ছায়ার সাথে অ্যাটাচ আছে, সেই অংশে আমরা হালকা একটু মুছে দিব।
ওকে। আচ্ছা, তো এবার আমরা কি করবো, যে যেটুকু অংশ মুছেছি ওটুক বাদে যে বাকি অংশ ছিল না, সেখানে হালকা করে একটু ওই যে লাইট যে বেগুনি কালারটা ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি। কেননা একদম চিকন ভাবে এটা মুছতে হবে, তো চিকন একটা রেখা আমরা সাদা রেখে বাকি অংশে আমরা রং একটু শেড আকারে, অর্থাৎ গাঢ় থেকে হালকার দিকে যাচ্ছে ওইভাবে দিয়ে দেব। ওকে, তো আমি লেয়ার বাই লেয়ার কাজ করছি। এইটুকু ছোট জায়গাতেও কিন্তু লেয়ার হিসাবে আমি কাজগুলা দিচ্ছি, কেননা একদম গাঢ় করে দিচ্ছি না। আমি দুইটা রং চেঞ্জ করেছি এর মাঝে, যে দুইটা শেডের বেগুনি ছিল সবগুলাই ব্যবহার করেছি। ওকে, এখন আরেকটু ভালো হয় যদি আমাদের কাছে সাদা রংটা থাকে। এখন সাদা রং থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই, তবে আহ, আমার কাছে তো সাদা রং ছিল। পেট্রা 24 কালার সেটেই কিন্তু সাদা রংটা পেয়ে যাবে, 24 কালারের যে পেট্রা রংটা। আচ্ছা, আমি একটু দেখি, খুঁজে নিয়ে আসি। আচ্ছা, সাদা রংটা নিয়ে এসেছি, এবার এর উপরে যদি একটু সাদা রংটা দিয়ে দেই দেখতে একটু ভালো লাগবে, আর অংশটা একটু ব্লেন্ড হয়ে যাবে, এটা জাস্ট সৌন্দর্যের জন্য। এটা ছাড়া সাদা রং না দিলেও হবে, সমস্যা নাই। ওকে, তো আমি ছায়ার অংশে আরেকটু কাজ করব ভাবতেছি, যে ছায়ার নিচের অংশটা একটু গাঢ় করব। ওকে, তো আমার এখানে কিন্তু আঁকানো শেষ, এটা কিন্তু কোনো আউটলাইন নাই, এজন্য একটু সময় নিয়ে রং করতে হলো। কেননা আহ, যেন একটা দাগও যেন বাইরে না যায়, সামান্য একটু যেন 19-20 না হয়, এটা রং দিয়ে রঙের আউটলাইন করতে হয়, তাহলে এই জিনিসটা বেশি সুন্দর লাগবে। আচ্ছা, এটা এখন ভিডিওতে না কি হয়, যে ভিডিওতে যে জানলা খোলা আছে, তারপরে আছে, লাইট চলছে, তো এই জন্য না আসল রংটা বোঝা যায় না, যেটা কেমন হয়েছে ঠিক। তো আমি যখন এটা ছবি দিব তখন কিন্তু আসল রংটা তোমরা বুঝতে পারবা, যে অরিজিনালি এটা কেমন লাগছে। কেননা ভিডিওতে যে রংটা আমি দিচ্ছি বা যেরকম দেখা যাচ্ছে কাগজে, কিন্তু সেটা রেকর্ডিং এর সময় দেখা যায় যে একটু অন্যরকম দেখা যাচ্ছে আলোর তারতম্যতার কারণে। আচ্ছা, এবার এটাকে আমরা 3D বানাবো, তো 3D বানাইতে বসলে আমরা একটা বস্তু সোজা করে আঁকছি, এখন সোজা করে এঁকে এটাকে 3D বানাইতে বসলে কি করতে হবে, সবার প্রথমে তো আমরা এই বস্তুটার একদম নিচ থেকে একটা রেখা টেনে কেটে ফেলবো, একদম সোজা রেখা, নিচ থেকে একটা সোজা রেখা টেনে কেটে ফেলবো। আচ্ছা, তো আমরা এই যেভাবে ধরলাম, ধরার পরে এই যে রেখাটা টেনে দেই, তাহলে এর উপরেরটুকু কাটা যাবে। এবং এই রেখাটা সোজা টানলাম, এবার এই রেখা থেকে ডান দিকে ক্রস করে একটা রেখা টানবো, এই যে, আবার বাম দিক থেকে বাম দিকে ক্রস করে আরেকটা রেখা টানবো। এইটা অনেক গুরুত্বপূর্ণ এই ধরনের 3Dর জন্য। এই যে আমরা কাগজটা যে এটুকু এবং এটুকু বাদ দিব, এটার জন্য কিন্তু এটা 3D মনে হবে। তাহলে কি করব, এই পাশে যে ক্রস করে রেখা টানলাম এবং এই পাশে ক্রস করে রেখা টানলাম, এই সমস্ত উপরের অংশটুকু আমরা বাদ দিয়ে দিব।
তো এটা আমি কেচি দিয়ে কাটা প্রেফার করব, কেননা যেহেতু শেপগুলো একটু এলোমেলো আছে, এটাকে যদি অ্যান্টি কাটার দিয়ে কাটতে যাই তাহলে কি হবে যে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যে আমাদের আসল জিনিসটা কেটে গেল। তো এই জন্য আমি এখানে টেপগুলো একটু তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি এটা কেচি দিয়ে কেটে দেখাবো যে কেমন হইলো 3D। আর এই 3D গুলা কিন্তু একদম সোজাসুজি রাখলেই হয়। এটা কিন্তু ক্যামেরা যে বাঁকায় ধরতে হয়, আমরা নর্মাল 3D তে দেখছি যে ক্যামেরা বাঁকায় ধরতে হয়, ওইটার কিন্তু কোনো দরকার নাই। এটা একদম সোজাসুজি ক্যামেরা রাখলেও হবে, সামান্য একটু নিচে রাখলেও হবে, কোনো সমস্যা নাই। কাটার সময় অনেক সাবধানে অনেক ধীরে সুস্থে কাটতে হবে। তো আমরা একটা সামান্য বেগুন আঁকলাম 1 ঘন্টা ধরে, আর এটা যদি আমরা লাইভ ক্লাসে আঁকতাম তাহলে 1.5 ঘন্টার বেশি লেগে যেত, কেননা ওখানে তো আমাকে অপেক্ষা করতে হয় যে তোমাদের সবার এখনো শেষ হলে পরবর্তী ধাপে যাই, এই জন্য ওখানে একটু সময় বেশি লাগে। আর এখানে তো আমি এক নাগারে এঁকে গিয়েছি, তাও দেখো কত সময় লাগলো। তাহলে একটা সিম্পল বেগুন। তো এটা তোমাদের এটা দেখে এটা বুঝতে হবে যে যে কোনো জিনিস সুন্দর করে আঁকতে হলে আমাদের সময় দিতেই হবে। এখন আমরা দ্রুত যে বেগুনটা আঁকবো এবং এই বেগুনটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, এটা কিন্তু অনেক রিয়েলিস্টিক। যখন ছবি দিব তখন আরো ভালো করে বুঝতে পারবে। এখন তো আলোর তারতম্যতার কারণে দেখা যাচ্ছে যে শেডটা ভালো করে দেখা যাচ্ছে না, যেরকম চোখের দেখাতে মনে হচ্ছে সেরকমটা আসলে লাগছে না। তো কাটার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা আমাদের বেগুনের একটা অংশ কেটে গেলে আমাদের জিনিসটার সৌন্দর্য নষ্ট হবে। আচ্ছা, জাস্ট আমরা কেটে দিয়েছি। এবার যদি এটাকে এভাবে রাখি তা দেখো 3D মনে হয়। শুধুমাত্র আমি এভাবে রাখছি কাগজটাকে সোজা করে, অলরেডি কিন্তু 3D মনে হচ্ছে, তাই না? অলরেডি মনে হচ্ছে যে বেগুনটা এই কাগজের উপরে রাখা আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ট্রাই করো। এমন না যে এইটাই শুধু, বিভিন্ন জিনিস এভাবে 3D বানানো যায়। ধরো যে কোনো ফল, ফুল বাদে, ফুলের বিষয়টা আবার আলাদা। ফুল তো আবার উপরে বেশি উঠে থাকে, যে কোনো ধরনের ফল এভাবে 3D বানানো যাবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ।